কারণ আমার বাবা কখনোই চায় নাই যে আমি এসব করি। এই রাস্তায়, রাস্তায় মাশরুম সেল করি বা মাশরুম জিনিসটা বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত এটা যে আসলে স্বাস্থ্যকর একটা বিষয় সেটাই মানুষ বুঝে উঠতে পারেনি। কারণ এটাকে এখনো অনেকেই ব্যাঙের ছাতা বলে ডাকে। আমরা চলে আসলাম ঢাকা প্রেজের স্টুডিওতে। একদিকে ভবিষ্যৎ, অন্যদিকে বেকারত্বের চাপ। আজকে আমরা পরিচয় করে দেব এমন এক মানুষের সাথে যিনি সবজি নয়, চাষ করছে ভবিষ্যৎ। তিনি একজন মাশরুম বিক্রেতা। তার মুখেই শুনতে চাবো যে তিনি ভবিষ্যতে কি হবে এবং কি এই মাশরুম বিক্রি নিয়ে তার পরিকল্পনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি মোহাম্মদ সাবর হোসেন। বর্তমানে তেজগাঁও কলেজ পরিসংখ্যান ডিপার্টমেন্টে ৩য় বর্ষে পড়াশোনা করতেছি এবং আমি নিজেকে একজন উদ্যোক্তা বা আ বলতে পারেন যে এন্টারপ্রেনার পরিচয় দিতে পছন্দ করি। বেকারত্বের এই যুগে আমার মনে হয় যে চাকরি থেকে নিজে কিছু করাটা এবং নিজে কোনো উদ্যোগ নিয়ে নিজের জীবনে পরিচালনা করাটা অনেক বেশি আনন্দময় এবং এটা শান্তির। বিক্রি শুরু করেন। তখন আপনার কি সমস্যা ফেস করতে হয়েছিল? আমাদের উদ্যোক্তাদের জীবনে অনেক ধরনের প্রবলেম থাকে। আমি যে এই মাশরুম নিয়ে কাজ শুরু করব, এটাই আমার মানে অনেক বড় একটা প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে। কারণ মাশরুম জিনিসটা বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত এটা যে আসলে স্বাস্থ্যকর একটা বিষয় বা খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটা খাদ্য, সেটাই মানুষ এখনো বুঝে উঠতে পারেনি। কারণ এটাকে এখনো অনেকেই ব্যাঙের ছাতা বলে ডাকে। অথচ এটা কিন্তু চায়না বলেন বা কোরিয়া বলেন আমাদের দেশেও চাকমা যারা আছে বা পাহাড়ি এলাকার মানুষ আছে যারা অনেক বেশি খায়। কারণ হলো এটা আসলে এর গুণাগুণ অনেক। এটা তারুণ্য ধরে রাখে, পুষ্টিগুণ সম্পন্ন এবং এর কারণে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। তো আমার যদি প্রতিকূলতাগুলো বলি, ফার্স্ট অফ অল আমি আসলে আ গত ৪ বছর ধরে সত্যি বলতে আমার বাড়ি থেকে দূরে আছি। কারণ আমার বাবার সাথে আসলে বলতে পারেন যে একটা দূরত্ব তৈরি হইছে। কারণ আমার বাবা কখনোই চায় নাই যে আমি এসব করি। এই রাস্তায়, রাস্তায় মাশরুম সেল করি বা আ এসব ব্যবসা-পাতি করি। আমার বাবা চায় আ আমার ছেলেকে পড়াশোনা করাইছে। আমি একটা সরকারি জব করব। হয়তো বিসিএস ক্যাডার হব বা ব্যাংকে জব করব। বাট আ ২০২০ সালে যখন করোনা শুরু হয়, যখন আমার বাবার চাকরি চলে যায় তখনই আমি মোটামুটি সেট করে ফেলি যে না, আমি আসলে তথাকথিত চাকরির দিকে যাব না। আমি হলো ব্যবসা করব। তো কি ব্যবসা করা যায়? সে চিন্তা থেকে যখন আমার ২০২০ সালের ২৯ ডিসেম্বর সর্বপ্রথম Facebook স্ক্রল করি, তখন হলো এই মাশরুম বিষয়টা আমার চোখে পড়ে। দেন পরবর্তীতে আমি এটা নিয়ে ঘাটাঘাটি করে আ আরো ডিটেইলস যখন জানতে পারি, দেন তারপরে আমার নিজ উদ্যোগেই আমি আমার বাড়িতে, যেহেতু তখন করোনা ছিল, আমি বাড়িতেই আমি এই মাশরুম চাষটা শুরু করি। তো মাশরুম চাষ শুরু করতে গিয়ে আমার যে প্রবলেম হয়, আসলে এই যে আমি তো আসলে বড় উদ্যোক্তা না বা আমার অনেক বেশি কোনো ইনভেস্টমেন্ট নাই। তাইলে আমার কি করা লাগবে? আমার ছোট করে শুরু করা লাগবে। তো আমি হলো ওই যে সাভারে একজন মাশরুম বিক্রেতাকে, স্পন বিক্রেতাকে যেটা বীজ বলে, বীজ বিক্রেতাকে কল দিই এবং বলি যে, "আপনি আমাকে অল্প পরিমাণে একটু দেন। ১০ থেকে ১২ টা স্পন।" বাট যেহেতু ১০ থেকে ১২ টা স্পুনের যে প্রফিট ভ্যালু খুবই কম, উনি আসলে ঢাকা থেকে আমাকে কুমিল্লাতে কুরিয়ার করতে চায় নাই। তো এটা হলো সর্বপ্রথম প্রতিকূলতা আমার ছিল। যেহেতু আমি আসলে আ আ উনাকে অনেক বড় কোনো অর্ডার দিতে পারিনি। আমি বীজও তার থেকে নিতে পারিনি। তো সেই সময় আমি পরবর্তীতে শেরপুরের এক বড় ভাইয়ের সহযোগিতায় উনি আমাকে সহযোগিতা করে যখন আমি আগ্রহ দেখাই, তখন উনি আমাকে খুব কম পরিমাণে বীজ দেয়। দেন তারপরে সেটা আমি বলতে পারেন একদম নিজেই খড় কাটা থেকে শুরু করে আ আ খড় সিদ্ধ করা। যেহেতু এটা জীবাণুমুক্ত পদ্ধতিতে চাষ করতে হয়। খড় সিদ্ধ করা, কাটা, ইভেন প্যাকেট করা, তারপর সেগুলোর পরিচর্যা করা সব আমি একা হাতেই করি। আ দেন তারপর আস্তে, আস্তে সেটা গ্রো হয়। বাট একটা সময় আমার বাবা যে খুব আ বিরক্ত ফিল করে এবং কি আমার একদিন হলো আম্মুর সাথে খুব ঝগড়াঝাটি শুরু করে দেয়। তারপরে আমার আসলে সেই সবকিছু বন্ধ করে আমার ঢাকাতে চলে আসতে হয়। তো ঢাকাতে চলে আসার পরেও আ আমাকে যে আমার মাশরুম চাষ করা তো বন্ধ হয়ে যায়। বাট আমার তো ইচ্ছা ছিল যে আমি এটা নিয়ে কাজ করবই। দেন তার পরিবর্তীতে আ আমি যেই বাড়ি থেকে মাশরুম নিয়েছিলাম উনারই একটা প্রজেক্ট আছে। সেই প্রজেক্টেরই মার্কেটিং ডিপার্টমেন্ট এবং সেলস ডিপার্টমেন্টে আমি কাজ করতাম ঢাকাতে। মেইনলি আমরা ঢাকার গুলশান, বনানী এবং অন্যান্য আশেপাশে যে বড়, বড় আ চাইনিজ কাস্টমার বা ঢাকার যে আভিজাত্য এরিয়া গুলো ছিল, অভিজাত এরিয়া গুলো ছিল সেই গুলোতে মাশরুম সাপ্লাই দিতাম। তো একটা সময় আমার তো আসলে যে কখনোই চাকরি করার ইচ্ছা ছিল না। তো কিন্তু যেহেতু আমাকে এটা নিয়ে এই মুহূর্তে আমার যথেষ্ট পরিমাণে ইনভেস্টমেন্ট ছিল না। ইনভেস্টমেন্ট একটা আমার প্রতিকূলতা ছিল। কারণ আমি তো তখন মাত্র এইচএসসি
দিনই তখন দিব আরকি। তো ওই সময়তে আসলে আমাকে টাকা কে দিবে? আমি যে উনার কাজ করতে থাকি, কিছু টাকা পাই। এভাবে হইতে থাকে। তো একটা সময় তো আমার মনে হয় যে না আমি নিজের নামে এটা করব বা আমার নিজের কিছু থাকবে। আমি নিজের বলার মতো কিছু থাকবে। দেন তারপরে আমি আস্তে, আস্তে ২০২৩ সালে আমার ২০২১ সাল থেকেই এই মাশরুমের সাথে সম্পৃক্ততা। বাট ২৩ সালে আমি হলো যেহেতু গরমকালে আরেকটা বিষয় হলো গরমকালে কিন্তু মাশরুমের আ সিজন অফ সিজন থাকে। মানে ওই সময় মাশরুম পাওয়াটা খুবই কষ্টকর এবং মাশরুম কিন্তু খুবই সেনসিটিভ। এটা মানে আ ৩০ থেকে ৪০ মিনিটেও একটু যদি তাপ পায় বা হিট পায় নষ্ট হয়ে যায়। মাশরুমের ক্ষেত্রে এটা অনেক বড় একটা যে প্রতিকূলতা যে মাশরুমের কোয়ালিটি ঠিক রাখা দেওয়া অনেক প্রতিকূলতা। তো ২০২৩ সালে যখন আমি নিজে উদ্যোগে না আমি যে অন্য কারো আন্ডারে কাজ না করে নিজেই এটা করব প্ল্যান করি। দেন তারপর ২৩ সালে আমি আ এক ভাইয়ের থেকে কিছু পরিমাণ অল্প পরিমাণ মাশরুম নিয়ে ঢাকার শাহবাগ আপনারা জানেন মাশরুমের কিন্তু চপ খাওয়ার যে বিষয়টা মূলত আ অনেক বেশি মার্কেটিং এবং কি মানুষের কাছে পরিচিত পায় ঢাকার শাহবাগে। যে ভ্রাম্যমান দোকানগুলাতে চপ বিক্রি হয় সেখান থেকে। তো ওইখানে আমি বিভিন্ন দোকানে সাপ্লাই দিতাম। তো তারা টাকা নিয়ে একটু ঝামেলা করত। টাকা দিতে চাইতো না বা ঘুরাতো। তারপরেও যেহেতু আমার ইনিশিয়াল স্টেজ ছিল আমার তো সেল করতে হবে। কারণ সেল না করলে আমার যদি মিনিমাম একটা কোয়ান্টিটি অর্ডার না আসে, আমি কিন্তু পাইকার থেকে নিতে পারব না। তো আমার সেই টার্গেটটা ছিল। এখন আবার আরেকটা বিষয় ছিল যদি তাদের থেকে টাকা না উঠাতে পারি তাহলে আমি চাষীকে টাকা দিতে পারব না। ২ সাইড থেকে একটা প্রবলেম ছিল। যাক আমি সেই প্রবলেম গুলা অনেক প্রতিকূলতা পেরিয়ে আস্তে, আস্তে আগাতে থাকি আরো। ইভেন আ এমনও হইছে যে আমার তখন বাসা ছিল মহাখালীতে। আমি তাদেরকে শাহবাগে মাশরুম দিয়ে আসছি। দেন তারপরে আবার বাসায় আসার পরে আবার কল আসছে। আমাকে আবার যেতে হইছে। কারণ আমি যদি না যাই তাহলে তো আমার আসলে এটা কোয়ান্টিটিটা বাড়বে না বা অর্ডারটাও বাড়বে না। ফলে আমার আসলে গ্রো করাটা কষ্ট হবে। দেন আবার যখন ২৩ সালের আস্তে, আস্তে মার্চ, এপ্রিলের দিকে গরম পড়তে থাকে। আবার আমার মাশরুমের সংকট। আবার ২৪ সালের যে নভেম্বর, ডিসেম্বরের দিকে তো মাঝখানের যে গরমের পিরিয়ডটা সেটা অফ থাকে। তো ২৪ সালের গরমে আবার যখন শীত নামতে থাকে আস্তে, আস্তে আমি নভেম্বরে আবার শুরু করি এবং মোটামুটি সেটা আবার আ পরবর্তীতে ২৪ এর জানুয়ারি, ফেব্রুয়ারির দিকে বন্ধ হয়ে যায়। এইভাবেই আমি পার্ট টাইম করে ২-৩ বছর আসলে এটা নিয়ে অ্যা আপস ডাউন বা ধরে দেওয়া, ছেড়ে দেওয়া এটার মধ্য দিয়ে যাচ্ছিলাম। ২০২৫ সালে আ আমি আসলে যে বিভিন্ন জিনিসই ট্রাই করতেছিলাম। নট অনলি মাশরুম। আ আমার একটা ফুড কার্টও ছিল জুসের তেজগাঁও কলেজের সামনেই। তো আমি তখন আ জুস বারের জন্য কাজ করতেছিলাম। একদিন আমাকে এক চাষী ফোন করে বলে, "ভাই ৫ কেজি মাশরুম আটকে গেছে, আপনি একটু চালায় দেন।" তো আমি ইনস্ট্যান্ট কাজ ব অ যে সেই ফুড কার্টের কাজ বন্ধ করে যে ইনস্ট্যান্ট মার্কেটিং করে ৫ কেজি অর্ডার ম্যানেজ করি। দেন তারপর সেটা দেই। দেন আমার মনে হয় যে এটা আমার মাশরুম জগতে শুরু তো করছি অনেকদিন ধরে বাট এটা আমার একটা টার্নিং পয়েন্ট ছিল। কারণ এরপরে থেকে আসলে আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আমাকে আর ব্যাক করা লাগে নাই। তো মোটামুটি ওই সিজনটা আমি ভালোভাবেই দিই। আ দিতে থাকতে দিতে আবার আমার আ নভে এ যে এপ্রিলে মানে যেটা হয় ফেব্রুয়ারি পর্যন্ত মাশরুম খুব ভালো থাকে মার্কেটে। দেন তারপরে রমজান আসে। রমজানের সময় একটু কম চলে। দেন তারপর ঈদের যে বন্ধটা, এটা তো আ কন্টিনিউয়াসলি প্রোডাকশন হইতেই থাকে। বাট ঈদের সময় যে ১৫ দিনের পিরিয়ড, এই সময় তো সবাই বাড়িতে যায়, মাশরুম খায় না। তো তখন যেটা করে এটার জন্য চাষীরা আগে থেকেই বন্ধ করে দেয়। ফলে এটা তো প্রস্তুত করার জন্য, এটা ধান যেমন আমরা আবাদ করতে হয়, রোপণ করতে হয়, দেন তারপরে ২-৩ মাস পরে আসে। এটারও তো সেম জিনিস। তো ফলে যেটা হয়, এক তো গরম, তার উপরে যে ঈদের কারণে তারা বন্ধ রাখছে। ফলে আসলে ২-৩ মাস মার্কেটে খুবই সংকট হয় মার্চ, এপ্রিল এবং মে এই ৩ মাস। গরম এবং ঈদের কারণে যে বন্ধ রাখছে সেইজন্য। তো তখন আমার মাশরুম আবার সংকটে ভুগি। দেন তারপরে যে ভাই দিত আ তারপরেও দিচ্ছিল। ১ দিন দিলে ২ দিন দিতে পারে না, ৩ দিন দিতে পারে না, আবার ৩-৪ দিন পরে দেয়। তো আরেকটা এটা যেহেতু কন্টিনিউয়াস যে চপ সেল করবে তারও তো কন্টিনিউ লাগবে। তা আমি যেহেতু রেগুলার দিতে পারতেছি না ফলে আমার কি অর্ডার গুলো মিস হয়ে যাচ্ছে। আর রেগুলার অর্ডার মিস হলে তো আমার আসলে মাশরুম এনেও আমি কার কাছে সেল করব। তো যাই হোক সকল প্রতিকূলতা শেষে আবার বৃষ্টির সময় মাশরুম সেল করতে কষ্ট হয়। যেহেতু ওই যে আমি চপের দোকানে দিই তারা সেল না করলে আমার থেকে পরের দিন কিভাবে নিবে? তো এসব প্রবলেম এর মধ্য দিয়ে যাইতে থাকি এখন আ আবার যথেষ্ট আরো কিছু প্রবলেম ফেস করি যেমন হলো এটার কোয়ালিটি। বাংলাদেশে যে মাশরুম চাষী আছে, বাংলাদেশে ১০০ জন মাশরুম চাষীর ভিতরে আমার মনে হয় যে ৯০ জনের উপর মাশরুম চাষী আসলে কোয়ালিটি নিয়ে চিন্তা করে না। ওরা চিন্তা করে জাস্ট মাশরুম গ্রো করব এবং সেল করব। আ বাট মাশরুমের কোয়ালিটির অনেক বিষয় আছে। যেমন আপনি যদি এটাকে অনেক বেশি বড় পাতা করেন,
যেটা হবে এটার শেলফ লাইফ কমে যাবে। শেলফ লাইফ কমে গেলে কি হবে? কাস্টমার এটা নিয়ে সকাল বেলা নিয়ে বিকাল বেলা বা ওই দিনের মধ্যেই খেয়ে ফেলতে হবে। বাট এটা তো আসলে সবজি। এটা তো এমনও হইতে পারে কাস্টমার বিজি থাকে বা উনারা নিয়ে ২-৩ দিন যদি না রাখতে পারে তাহলে এটা তো নষ্ট হয়ে যাবে। আর মাশরুম খুবই দামি একটা জিনিস। এখন এই কাস্টমার নিয়ে যদি এই দামি একটা জিনিস যদি খাইতে না পারে তার আগেই নষ্ট হয়ে যায় তাহলে আসলে এটা একটা ব্যাড ইমপ্রেশন তৈরি করে। তো সকল ধরনের প্রবলেম এই প্রোডাকশন এর প্রবলেম বলেন, ইনভেস্টমেন্ট প্রবলেম, অর্ডার প্রবলেম এবং যে কন্টিনিউ মানে রেগুলারিটি, এই রেগুলারিটি সকল ধরনের প্রবলেমে আমি পড়তে থাকি। তো সকল ধরনের প্রবলেম পেরিয়ে মোটামুটি আস্তে, আস্তে আমি ইভেন যাদের চাষীদের থেকে নিয়েছিলাম, ওরা আসলে বড় কোয়ান্টিটি যদি ৩০-৪০ কেজি না নিই, তাহলে আসলে ওরা আসলে ওইভাবে বা ২০-৩০ কেজি, ২০ কেজি না নিই মিনিমাম, তাহলে ওভাবে কাউন্ট করে না। বলে যে ওদের যখন আটকা যায় তখন মাশরুম দেয়, নাহলে দেয় না। তো এই ধরনের প্রবলেম ফেস করে আস্তে, আস্তে আমি এই যে ২০২৫ সালের অক্টোবর-নভেম্বরের দিকে ভালো একটা অবস্থানে পৌঁছাই এবং আমার মোটামুটি মার্কেটটাও তৈরি হয়ে যায়। তো তারপরে আমি হলো যেটা করি আগে যেহেতু আমি শুধু পাইকারি দিতাম বিভিন্ন দোকানে। দেন তারপরে আমি নিজেও একটা যে আমার কলেজের আশেপাশে ফার্মগেট এরিয়াতে নিজেও বসার চেষ্টা করি। কারণ আমার মনে হলো যে না, আমি শুধু পাইকারদের উপর নির্ভর হলে আমার যদি আ এই বিজনেসটা রান করানো খুবই কঠিন হবে। কারণ আমাকে তো ডে বাই ডে স্কেল করাইতে হবে এবং যত বেশি মাশরুম আমি সেল করতে পারবো, তত আমার প্রোডাকশনাল কস্ট প্লাস এই যে ক্যারিং কস্ট সকল ধরনের কস্ট কমে আসবে। আর খুচরা সেল করলে আমার পার্সোনালি প্রফিটটাও একটু বেশি হয়। যেটা আমার বিজনেসে গ্রো করাটা একটু ইজি। আর ততদিনে আমি আসলে যে মাশরুমের যে কোয়ালিটির প্রবলেমটা সেল করে ফেলি। যে ফিক্স করে ফেলি। আ আমি ভালো পাইকার পাই যাদের দ্বারা খুব ভালো মাশরুম আ প্রোডাকশন করতে পারে। ফলে যেটা হয় আমি অনলাইন শুরু করি। কারণ আমি অনলাইন শুরু করতে পারতেছিলাম না এজন্য। কারণ এটা যদি আমি কুরিয়ারে দেই, ভালো কোয়ালিটির মাশরুম না হলে কুরিয়ারে যেতে, যেতে কাস্টমারের কাছে দিতেই নষ্ট হয়ে যাবে। তো আমি যখন এই কোয়ালিটির বিষয়টা ফিক্স করে ফেলি তখনই আসলে আমি হলো আ অনলাইন শুরু করি। তো এখন আমি বর্তমানে অনলাইনে দিচ্ছি। এখন আসলে কি প্রবলেম ফেস করি? প্রবলেম ফেস যেটা ফার্স্ট অফ অল আসলে মানুষ আমাকে নিয়ে অনেক বেশি মজা করে যে ব্যবসায়ী। ইভেন আমার ডিপার্টমেন্টের এক স্যার আমাকে কয়েকদিন আগেও বলছে যে আ "খ্যাপ মেরে বেড়াই।" আ আ আমার আব্বু আসলে এখন হয়তো আম্মুর সুবাদে আমার মা একদম শুরু থেকেই সাপোর্ট করে আসতেছে। আ আমার মা বলে যে, "আমার ছেলে আমি জানি আমার ছেলে কেমন। তো ও করলে কখনোই খারাপ কোনো কিছু করবে না। যা করবে ভালোই করবে। ও এবার যেটাই করুক।" তো আম্মুর একদম শুরু থেকেই সাপোর্ট ছিল। বাট আমার বাবার আসলে কোনোভাবে এটাতে সাপোর্ট ছিল না। দা উনি আসলে এটাতে একটু একমত না। এজন্য আসলে আমার বাবার সাথে খুব ভালো একটা দূরত্ব তৈরি হয় এবং গত ৪ বছর ধরে আমার বাবার সাথে আমার ফোনে কোনো কথা হয় না, সরাসরিও কোনো কথা হয় না। আ কথা হয় না, এটার জন্য আমি বাবার প্রতি আমি কোনো রাগ বা কিছুই নেই। এটা আমি বরং শক্তি হিসেবে নিয়েছি। আমি মনে করি যে উনি যে আমার সাথে কথা বলে না, ফলে আমার মধ্যে একটা জেদ তৈরি হয়েছে। আমি প্রতিজ্ঞা করেছি আমি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমি আমার বাবার সামনে দাঁড়াবো না। তো এই বিষয়গুলো এভাবে আসতে থাকে দেন আরো কিছু প্রবলেম আছে। যেমন মনে করেন যে মাশরুমটা হলো কি আ যত মনে করেন যে আগের দিন সকালবেলা যদি বাসে পাঠায়, তাহলে তো আমি রাতে হাতে পাই। তো রাতে হাতে পাইলে যেটা সেটা পরের দিন আমি সেল করব। তো আমার কাছে মনে হয় যে এই যে ১২ ঘন্টা, এই ১২ ঘন্টা যদি কমায় আনা যায়, মানে যদি উনি রাতে বেলা বাসে উঠায় দেয়, তাহলে আমি যদি সকালবেলা রিসিভ করি, তাহলে আমি কাস্টমারকে আরো বেশি বেটার কোয়ালিটির মাশরুম দিতে পারব। তো এটার জন্য আমাকে অনেক বেশি দৌড়াইতে হয়। ইভেন অনেক সময় চাষীদের বিভিন্ন কাজ থাকে। বাস মিস হয়ে যায় যদি বাসে থাকে। তাহলে আমি এমনও হইছে যে রাত ২টা বাজে আমি গাবতলী চলে গেছি মাশরুম রিসিভ করার জন্য। ইভেন গত বছর আমার যখন অফ সিজন মাশরুমের তখন তো মাশরুম আসতো না। তো অফ সিজন আমার তো চলতে হবে। আমি কিন্তু ২০২২ সালের পর থেকে বাড়ি থেকে কোন টাকা আমি পয়সা নিই না। তার মানে আমার যে থাকা, খাওয়া, পড়াশোনার খরচ এভরিথিং আমাকে বেয়ার করতে হবে। কিভাবে সেটা আমি ম্যানেজ করব আমি জানি না। কিন্তু আমাকে ম্যানেজ করতেই হবে। তো যখন অফ সিজন ছিল তখন তো মাশরুম নাই। তখন আমি কি করব? তখন আমি হলো একটা আউটলেটে পেস্ট্রিয়ান শপের আউটলেটে যে সেলস এর জব নিয়েছিলাম। বাট আমি তো আম এটা তো আমার মেইন পেশা না। আমার মেইন ইচ্ছা ছিল মাশরুমটা। তো আমি উনাকে বলতাম যেহেতু আমার যে চাকরি করতাম বিকাল ৩টা থেকে ওখানে রাত ১১টা পর্যন্ত। তো আমি বলতাম আপনি হলো রাতের বাসে দিবেন। ওই বাসটা পৌঁছাতো ২টা-৩টা রাত ২টা-৩টা। তো আমি চাকরি শেষ করে বাসায় পৌঁছায় দেন তারপর বাসা থেকে আবার রাতের বেলা যেহেতু আপনারা জানেন ঢাকা শহরে আসলে ছিনতাইয়ের একটা প্রাদুর্ভাব আছে। সো রাত্রে বের হইলে কিন্তু সবকিছু
মাথায় নিয়ে বেরোতে হয়। তো আমি সকল ধরনের ঝুঁকি নিয়ে আমি রাত ২টা-৩টাতে গিয়েও মাশরুম রিসিভ করতাম ওই সময়। কারণ আমাকে তো আসলে এখান থেকে সরে গেলে আমি যদি একবার সরে যাই তাহলে এখানে ঢুকতে কষ্ট হবে। তাই আমি যেকোনো বিনিময়ে চেষ্টা করেছি এটা ধরে রাখতে। তো এই তো এই ধরনের প্রবলেম আরকি। পরিবহনের প্রবলেম থাকে। আবার অনেক সময় যে ফেরিঘাটে মাশরুম আটকায় গেলে আ সেটা আসতে আমার দুপুর হয়ে যায় পরের দিন। তো ফলে যেটা হয় সকাল বেলাটা হলো বিজনেস আওয়ার। তো এই মাশরুমগুলাকে কিন্তু আমার প্রতিদিনেরটা প্রতিদিনই সেল করতে হবে। যদি সেল না করি তাহলে যেটা হবে পরের দিন চাষী আবার নতুন মাশরুম দিবে। তাহলে আমার জমে যাবে। তাহলে ২ টা বিষয় হবে। এক হলো মাশরুম সেল করতে পারবো না, নষ্ট হবে। আরেকটা হলো আমি আগের দিনের মাশরুম পরের দিন সেল করলে কাস্টমারের ইমপ্রেশন, ব্যাড ইমপ্রেশন আসবে। কিন্তু আমি তো বদ্ধপরিকর। আমি কখনোই বাসি মাশরুম খাওয়াবো না। তো আমি যত কষ্টই হোক আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আ যেহেতু এটা কাঁচা পণ্য হয়তো ১-২ কেজি সর্বোচ্চ থেকে যায়। বাট মেক্সিমাম টাইমেই এমন হইছে যে মাসে ২৬ দিনে আমি ডেইলি সেল করি। আর আমার মনে হয় যে এই যে আমার চেষ্টাটা, আমি যে আ শত প্রতিকূলতার পরেও কাস্টমারদেরকে আমি বেস্টটা দিতে চাই। আমি যে আমার সততা ধরে রাখতে পারছি এবং কি আমি যে কারো কথা শুনিনি, এটাই আমার আজকের যে এই পর্যায়ে আসা, সেই পর্যায়ে আমাকে নিয়ে এসেছে। মানুষের যে আপনার দিকে যে দৃষ্টিটা, হ্যাঁ। এটা আপনার কাছে কেমন ধরনের ইফেক্ট পড়ে? আচ্ছা, আমি হলাম ব্যক্তিগতভাবে খুবই একরোখা একজন মানুষ আমি মনে করি। আর আমার মনে হয় যে যারা ব্যবসা করে বা উদ্যোগ নেয় তারা একটু পাগলাটে। তো আমি নিজেকে পাগল পরিচয় দিতে পছন্দ করি। আ আমার কথা হলো যে আমি যেটা করব সেটাতে আমি বদ্ধপরিকর এবং আমি এটা করতে পারবো এটা আমি 100% বিলিভ করে আমি মাঠে নামছি। কে কি বলল সেটা আমার কাছে কোনো ম্যাটারই না। আমার কথা হলো আমি কথায় জবাব না দিয়ে কাজে জবাব দিব। যারা এখন বর্তমানে চাকরির পেছনে খুঁজে, আপনি তার একটু বিপরীত দিকে যাচ্ছেন, হ্যাঁ। মানে ব্যবসার দিকে। অ্যাকচুয়ালি ব্যবসা করতে কি খুব বেশি পুঁজি মনে হয় লাগে? আমি ব্যবসা শুরু করছি। আ আমার মনে হয় যে আমার গল্পটাই বলি। টাকা লাগে কিনা। যেহেতু আমি মাশরুম সেক্টরে ছিলাম তো অনেক মানুষের সাথে আমার পরিচয় হইছে। তো আ আমার যেহেতু তাদের সাথে নেটওয়ার্ক হয়ে গেছিল, তো তাদেরকে আসলে তারা আমাকে বিশ্বাস করত। তো আমার আসলে মাশরুম আনতে কোনো টাকা পয়সা লাগে নাই। আমি সেল করে দেন টাকা দিতাম। তো আমার আ তরুণদের প্রতি আ এটাই পরামর্শ থাকবে, যদি আপনার ইনভেস্টমেন্ট না থাকে তাহলে আপনি যে সেক্টরে আ কাজ করতে চান, ধরেন আপনি শার্ট সেল করবেন। তাহলে আপনি একটা শার্টের ফ্যাক্টরিতে যান। আপনি সেখানে ১-২ দিন ঘুরেন। আপনি সেখানে একটা জব নেন ২-৩ মাসের জন্য। আপনার নেটওয়ার্ক তৈরি হবে। নেটওয়ার্ক তৈরি হবে, কিছু মানুষের সাথে পরিচয় তৈরি হবে। আপনার কিছু মানুষের সাথে পরিচয় তৈরি হলে যেটা হবে, আপনাকে চিনবে, জানবে, বিশ্বাস করবে। আপনি কেমন সেটা জানবে। তো আপনার এতে ২ টা জিনিস হবে। এক হলো আপনার ওই সেক্টরের নলেজ গেইন হবে। আরেকটা হলো ওই সেক্টরের মানুষদের সাথে আপনার পরিচয় হবে। ফলে আপনি যেটা হবেন, আপনি হলো প্রোডাক্ট চিনবেন। আর আপনার নেটওয়ার্ককে কাজে লাগিয়ে আপনি উইথআউট ইনভেস্টমেন্ট ও বিজনেসটা শুরু করতে পারবেন। তো আমি এই জিনিসটাকে কাজে লাগাইছি। যেহেতু আমার আসলে বাড়ি থেকে কোনো টাকা ছিল না। আমার ইনভেস্টমেন্ট ছিল না। আমার নিজের চলার টাকাই নেই। আমার ইনভেস্টমেন্ট আসবে কোত্থেকে? তো আমি যেটা করছি, আগে আমার নেটওয়ার্ক বিল্ড আপ করছি ওই সেক্টরে। দেন তারপরে তাদের থেকে আমি আ বিনা পুঁজিতে মাশরুম এনে দেন তারপরে সেল করে এটাকে আস্তে রান করাইছি। তো আপনার যদি ব্যবসা করতে টাকা লাগে, যদি টাকা না লাগে তাহলে আপনাকে টাকা ইনস্ট্যান্ট, যদি আপনার টাকা থাকে তাহলে আপনি ইনস্ট্যান্ট শুরু করতে পারবেন। আর টাকা যদি না থাকে তাহলে আপনাকে একটু ভিন্ন ওয়েতে যাইতে হবে। আপনাকে নেটওয়ার্ক তৈরি করতে হবে। আপনাকে মানুষের সাথে মিশতে হবে। ওই সেক্টরের নলেজ গেইন করতে হবে। তাহলে অবশ্যই কেউ না কেউ আপনাকে সাপোর্ট করবে। তো আমার যেহেতু টাকা ছিল না আমি আগে আমার নেটওয়ার্কটা বিল্ড আপ করছি। দেন তারপরে আমি কাজ শুরু করছি। যাতে আমার ইনভেস্টমেন্ট এর জনিত কোনো প্রবলেম না থাকে। ইভেন আমার এখনো পর্যন্ত মাশরুম নিয়ে কাজ করতে আ যেগুলো আমাদের বাংলাদেশে হয়, মাশরুমের অনেকগুলো ভ্যারাইটি আছে। ৪ ধরনের ভ্যারাইটি হলো বিদেশ থেকে আসে। তো ইম্পোর্টেড মাশরুম গুলো ছাড়া দেশি মাশরুম নিয়ে কাজ করতে আমার আজ পর্যন্ত ৳১ টাকাও লাগেনি। তো আপনারা যদি কেউ ব্যবসা শুরু করতে চান, আমি বলব যে আপনারা আগে নেটওয়ার্ক তৈরি করেন। টাকা ছাড়া যদি ব্যবসা করতে চান, তাহলে নেটওয়ার্ক তৈরি করেন। ওই নেটওয়ার্কের ফিল্ডে অনেকের সাথে আপনার পরিচয় হবে। আপনার ওই সেক্টর সম্পর্কে নলেজও গেইন হবে, পরিচয় হবে। সেটা কাজে লাগিয়ে আপনি ব্যবসাটা রান করাইতে পারবেন। বর্তমানে যেটা দেখতে পাই, জেনজিরা যারা আছে, যারা টিনেজ যারা আছে, তারা চিন্তাধারা করে যে আমি লেখাপড়া শিখছি, ঠিক আছে, ভালো একটা প্রফেশনাল সাইডে আমি যাব। তারা ব্যবসার প্রতি কিন্তু ইনভলভ হয় না। তারা চিন্তা করে কমার্শিয়াল সাইডটা। এইটার এইটার যে বিবর্তন বা পরিবর্তন, এটা কিভাবে আপনার চোখে দেখছেন? আসলে ব্যবসা যারা করে তাদেরও তো এমপ্লয়ি লাগে। তো কেউ যদি চাকরি করতে চায়, এর বিরোধিতা করি না। কারণ আসলে
চাকরিও তো একটা সম্মানী পেশা। অনেকে আছে যে চাকরি বলতে সরকারি চাকরি আছে, অনেক ধরনের কর্পোরেট জব আছে। তো আমার আসলে যে চাকরি করতে কোনো প্রবলেম না। বাট বিষয় হলো অনেকে আসলে বাংলাদেশে এমন হয় যে শ্রমের মূল্যটা নেই। আপনি যদি বড় কোনো চাকরি করেন বা চাকরি যে অন্যান্য চাকরি করেন, এতে আমি খারাপ কিছু দেখি না। তবে আপনাকে যদি আপনার যে মেধার মূল্য, সে মেধার মূল্যটা না দেয়, অনেকে আছে দেশে, আমাদের দেশে কিন্তু মানব যে কর্মের কাজের যে মূল্য সেটা খুবই কম। বিদেশে শ্রমের মূল্য অনেক বেশি। আমাদের দেশে সেই জিনিসটা নাই। মানে একজন শ্রমিক যে প্রাপ্য তার পাওয়া উচিত, তাকে কিন্তু সেইটুকু দেওয়া হয় না। তো আমার কথা হলো আপনাকে যাতে কেউ শোষণ করতে না পারে বা এরকম আ চুস মানে এটাকে কি বলে? এটাকে বলা যায় যে আপনার আ অজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা বিজনেস করে নিচ্ছে। তো এরকম যাতে না হয়, যারা চাকরি করতেছেন ওকে ঠিক আছে করেন। নামের চাকরি করতেছেন আরকি মানে কোন রকমে। আমার মনে হয় যে তাদের হলো আ নিজের কিছু করা উচিত। যাতে অন্য কর্পোরেট কোম্পানিগুলা যারা আছে বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যারা আছে, তারা যাতে কেউ শোষণ না করতে পারে এবং নিজের একটা পরিচয় তৈরি হয়। আর উদ্যোক্তা জীবনে আমি বলব যে সবসময় উদ্যোক্তা জীবনটা একটু চ্যালেঞ্জিং। এটা করতে হলে একটু ভিন্ন চিন্তার হওয়া লাগে। খুবই মানে লেগে থাকার ইচ্ছা লাগে। তো আপনার যদি এই ইচ্ছাগুলো থাকে, তাহলে আপনি সেটা চাকরিতে না দিয়ে অবশ্যই উদ্যোক্তা জীবনে দিতে পারেন। তাহলে আপনার নিজের একটা পরিচয় তৈরি হবে, নিজের একটা কর্মসংস্থান তৈরি হবে এবং নিজেই একটা ভালো কিছু করতে পারবেন। যারা মনে করেন এখন উদ্যোক্তা, তারা একটা সময় যদি ব্যবসায় মনে করেন লাভ হলো না, লস হয়ে গেল। সেই ক্ষেত্রে তাদেরকে আপনি কি ধরনের পরামর্শ দিতে চাচ্ছেন? ব্যবসায় লেগে থাকার জন্য নাকি অন্য সাইড ধরার জন্য? ব্যবসাতে আসলে সবসময় ১২ মাসে কখনোই ব্যবসা হবে না। বাংলাদেশের মেক্সিমাম বিজনেস গুলো সিজনাল। তো আপনাকে বুঝতে হবে এটা কিন্তু চাকরি না যে কন্টিনিউয়াসলি আপনি প্রতি মাস শেষে একটা নির্দিষ্ট অঙ্ক পাবেন। আপনি টাকা পাবেন। সো আপনাকে চিন্তা করতে হবে যে যেই সিজন গুলো আছে সেই সিজন গুলো পিক করতে হবে ভালোমতো। এবং সেই সিজন গুলোকে পিক করে অফ সিজনের জন্য আপনাকে পুঁজি রাখতে হবে। কারণ অফ সিজনে যাতে আপনি সাস্টেইন করতে পারেন সেই পরিমাণ অর্থ আপনার কাছে থাকতে হবে। নাহলে কিন্তু আপনার এই উদ্যোক্তা জীবনে টিকে থাকা কষ্ট হয়ে যাবে। উদ্যোক্তা জীবনটাই হলো চ্যালেঞ্জিং। এখানে আপনার প্রত্যেকটা মুহূর্তে আপনি এটা আমি মনে করি একটা হলো যে গেমের একেকটা লেভেলের মতো। গেমের প্রত্যেকটা লেভেলে যেমন প্রত্যেকটা চ্যালেঞ্জ উতরায় পরের লেভেলে যেতে হয়, আপনার উদ্যোক্তা জীবনটাও সেম। স্টেপে, স্টেপে একটা করে চ্যালেঞ্জ আসবে। আপনি সেই চ্যালেঞ্জটা মোকাবিলা করলেন এবং সেটা উতরায় গেলে পরবর্তী চ্যালেঞ্জ আসবে। তো চ্যালেঞ্জ আসবেই। আপনাকে চিন্তা করতে হবে কিভাবে সলভ করতে পারতেছেন, কিভাবে পরবর্তী স্টেপে যেতে পারতেছেন। তো এটাই হলো একজন উদ্যোক্তার মেইন পরিচয়। আপনি প্রবলেম আসবেই। প্রবলেমটা আপনি সলভ করতে পারতেছেন কিনা এটা হলো আপনার পরিচয়। আপনি যদি প্রবলেম সলভ করতে পারেন, তাহলে আপনি টিকে থাকবেন। আর যদি আপনি প্রবলেম নিয়ে আটকে পড়েন, তাহলে আপনি সাস্টেইন করতে পারবেন না। বর্তমানে আমি দেখছি যে বাজার মনিটরিং করে দেখি, মানে ব্যবসায়ী যারা আছে তারা মেক্সিমাম একটা বয়সে যা ব্যবসা করার চেষ্টা করে। কিন্তু যখনই তাদের যেই পূর্ণাঙ্গ বয়সটা থাকে, যেমন আপনার ধরেন ২২-২৩, তারা উদ্যোগ খুবই কম নেয়। এটার কারণটা কি? এটার অনেক ধরনেরই কারণ আমার মনে হয় যে আছে। আ ব্যক্তিগত কারণ থাকতে পারে, সামাজিক কারণ থাকতে পারে, রাষ্ট্রীয় কারণ থাকতে পারে। ব্যক্তিগত কারণ হলো অনেকে চিন্তা করে যে না আমি তো ও এখন ভালোই আছি। পরিবার থেকে টাকা আসতেছে। তো এত দ্রুত কষ্ট করার দরকার কি? বরং অনার্স শেষে একটা আ চাকরির প্রিপারেশন নেব, কোচিং এ যাবো, দেন তারপরে চাকরি-বাকরি করব। এই তো লাইফ সেটেল। এটা ব্যক্তিগত কারণ। সামাজিক কারণ হইতে পারে যে আসলে আমাদের দেশে আসলে আ উদ্যোক্তাদের আসলে খুবই ছোট চোখে দেখা হয়। ইভেন আ পরিবারেরও এক্সপেকটেশন থাকে যে না ছেলে ব্যবসা না করে আ চাকরি-বাকরি করবে। ছেলে একটা বড় মন্ত্রণালয়ে যাবে। যেটা আমার ক্ষেত্রে হইছে যে আমি যখন ২০২০ সালে এই ২১ সালে আমার এইচএসসি দেওয়ার আগে আমার আম্মুকে যখন আমি বলছি যে, "আম্মু আমি ব্যবসা করব।" তখন আম্মু আমাকে ধমক দিয়ে বলছিল যে, "তোকে কি এত টাকা দিয়ে পড়াশোনা করছি ব্যবসা করার জন্য?" সো এই জিনিসটা তো আসলে শুধু আমার ফ্যামিলিতে না, এটা আসলে সারা বাংলাদেশে সকল ফ্যামিলিতে সকল বাবা-মায়ের চিন্তাভাবনা। তো সামাজিকভাবে বা পারিবারিকভাবেও একটা চাপ থাকে প্রত্যেকটা পার্সনের উপর যে না, আমার ছেলে সরকারি একটা চাকরি করবে, আ কোন একটা দপ্তরের আমলা হবে, মন্ত্রণালয়ের মন্ত্রী হবে বা এমপি হবে বা ব্যাংকে জব করবে। আর রাষ্ট্রীয়ভাবে তো আসলে আমাদের উদ্যোক্তাদের যতভাবে সম্ভব হয় আমার মনে হয় যে বাংলাদেশে ব্যবসা করাটা খুবই কঠিন একটা বিষয়। রাষ্ট্রীয়ভাবে যতভাবে
সম্ভব হয় অসহযোগিতা করে। তো এই সবকিছু চিন্তা করে আসলে সবাই উদ্যোক্তা জীবনটা বেছে না নিয়ে চাকরির জীবনটা বেছে নেয়। আমার মনে হয় যে আসলে কেউ যদি ব্যবসা করে ৩০ বছর পরে না গিয়ে বরং স্টুডেন্ট লাইফ থেকে শুরু করা উচিত। কেন আমি বলতেছি? বিকজ আসলে এখন আমার যে পর্যায়, এই পর্যায়ে কিন্তু আমার উপর কোনো ফ্যামিলির এক্সপেকটেশন নাই। মানে আমার রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি আছে। এখন আমি ৳৫০,০০০ লস করে ফেললেও সমস্যা নাই। বাট আপনি যখন আ একটা পর্যায়ে চলে যাবেন, আপনার উপর যখন ফ্যামিলির একটা রেসপন্সিবিলিটি থাকবে বা আপনার যখন ছেলেমেয়ের রেসপন্সিবিলিটি থাকবে, তখন কিন্তু আপনার ওই বিলাসিতাটা নাই যে আপনি একটা জায়গায় ইনভেস্ট করে ৳২-৩ লাখ লস করবেন। তখন আপনার লাইফে সেটেল হয়ে যাওয়ার সময় এবং কি কন্টিনিউ যেটা আছেন সেটাই কন্টিনিউ করার সময়। এবং ওই সময়ে গিয়ে যদি আপনি ডিফারেন্ট কিছু ট্রাই করতে চান, তাহলে আপনার হিতে বিপরীত হতে পারে। এবং অনেকে আসলে বেকারও হয়ে পড়ে এগুলোতে করে। খারাপ না, ৩০ বছর পরে গিয়েও করা যায়। বাট আসলে ওই সময় রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি থাকে। আর আমাদের বয়সে শুরু করলে কি আমাদের আসলে তারুণ্য। কবিরা বলেছেন ১৮ বছরের তারুণ্য। তো আমাদের যে স্পিডটা থাকে, যে সাহসটা থাকে, যে তখন খুবই গরম থাকে। তো এই সময় কি কোনো ভাবনা চিন্তা ছাড়া শুরু করা যায়। পিছুটান থাকে না। আমি যা করব তাই। তো ফলে যেটা হয় এখানে এই সময় সাকসেস হওয়ার পসিবিলিটিটাও থাকে এবং দ্রুত শুরু করলে দ্রুত একটা পথ তৈরি হয়ে যায়। আপনি দেখেন আমি কিন্তু এখন অনার্স 3rd ইয়ারে পড়তেছি। আমার সাথে অনেকেই হলো আ আমার ব্যাচমেটরা আছে। অনেকেই যে এখনো কিছু করতেছে না। কয়েকজন আছে পার্ট টাইম জব করে। তো আমার মনে হয় যে অন্তত ওদের থেকে আমি এগিয়ে। কারণ আমার যে ফ্যামিলি থেকে যে টাকা না দেওয়ার বিষয়টা বা আমি যে নিজের টাকা নিজের খরচপাতি, নিজের টাকা পড়াশোনার খরচ চালানোর যে বিষয়টা বা আমার যে রেসপন্সিবিলিটির বিষয়টা এটা আমি আরো অলরেডি ২-৩ বছর আগে থেকে নেওয়া শুরু করছি। বাট ওরা এখনো ফ্যামিলি থেকে চলতেছে। তো তার মানে কি? ওরা অলরেডি আমার থেকে ২-৩ বছর পিছায়ে গেছে। এবং এই ২-৩ বছর পিছানোটা কিন্তু আসলে কমবে না। যত সামনে যাবে তত বাড়বে তার থেকে আমার দূরত্ব। তো ফলে যেটা হয় মানে আ তার পরবর্তী স্টেজ বলেন, বিয়ে বলেন বা চাকরি জীবন বলেন বা সেটেল হওয়ার জীবন বলেন সবকিছুই কিন্তু পিছায়া যায়। আর আরেকটা বিষয় হলো আমাদের ধর্মেও কিন্তু আছে যে যত দ্রুত সম্ভব একটা আর্নিং সোর্স করে বিয়ে করাটা। তো সব দিক দিয়ে চিন্তা করলে আমার মনে হয় যে যত দ্রুত শুরু করা যায় ততই ভালো। কারণ আপনি শুরু করলেই যে সাকসেসফুল হয়ে যাবেন এমন না। আপনাকে কিন্তু একটা পর্যায়ে স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল করে দেন আপনার অনার্স লাইফ শেষ হয়ে সাথে যদি একটা পার্মানেন্ট একটা সলিউশন পেয়ে যান তাহলে সেটা কন্টিনিউ করলে দেন তারপর বাকি জীবনটা খুব ভালোভাবে একটা পর্যায়ে যাওয়া যায়। আর যদি আপনি অনার্স এর পরে শুরু করেন তাহলে আপনার ওই সময় অনেক বেশি প্রেশার পড়ে যায়। আপনি ফ্যামিলি এক্সপেকটেশন আ আ মেটাবেন নাকি আপনার আ স্ট্রাগলিং টাইম পার করবেন। সবকিছু মিলে আসলে আ খুবই প্রেশারময় একটা অবস্থা লাইফে পড়ে যায় এবং এই কারণে কিন্তু আমাদের তরুণদের মধ্যে ডিপ্রেশন বলেন, আ তারপরে বেকারত্ব হার বলেন, তারপর আ যেটা সুইসাইড করার আ যে প্রবণতা। প্রবণতাটা সেটাও তৈরি হয় এবং তারা আসলে তখন যেটা হয় তারা যেহেতু অনার্স লাইফ তারা পার করে ফেলছে আসলে শিক্ষিত বেকার তৈরি হয়। এই শিক্ষিত বেকারটা যাতে দূর করা যায় তার জন্য আমার মনে হয় যে যদি কেউ চাকরিও করে তাও ছোটখাটো কিছু করা উচিত। এট লিস্ট চাকরি করুক, বিজনেস করুক, উদ্যোগ নেক কিছু না কিছু একটা করা উচিত। এট লিস্ট। বর্তমানে আমাদের টিনেজের আরেকটা প্রবলেম আমরা দেখি সেটা হচ্ছে কি তারা রাজনীতি বিষয়ে একটু একটু দুর্বল। এটা কেন? মানে রাজনীতি করার ইচ্ছা তাদের। আমাদের দেশের আ কালচারটাই এমন যে আসলে রাজার ছেলে রাজা হয় আর প্রজা আজীবন প্রজাই থেকে যায়। এজন্যই আসলে উদ্যোক্তাদের বলি আমি সেলুট করি। কারণ ওরা আসলে কারোর ধার ধারে না। ওদের চিন্তাভাবনাটা ডিফারেন্ট যে আমি আসলে আমার নিজের মতো করে আমার আশেপাশের পরিবেশ বিল্ড আপ করে নেব। তো পলিটিক্স করলে যেটা হয় আসলে ওই যে আ তরুণ বয়সে পলিটিক্স নরমালি কখন করে? মেক্সিমাম টাইমে পলিটিক্স করে হলো কলেজ লাইফে এবং কি ইউনিভার্সিটি লাইফে। তো ওই সময় তো আসলে আ হুট করে যায়, অনার্স লাইফ শুরু করে। যখন দেখে যে না নেতার সাথে ঘুরতেছে, একটা পাওয়ার আসছে, একটা শো অফ এর বিষয় আছে। আমার মনে হয় যে পলিটিক্সটা মেক্সিমাম এই যে শো অফ, পাওয়ার এগুলোর জন্যই করে। বাট এইটা করতে গিয়ে যে তারা আসলে তার শিক্ষা জীবন ৩-৪ বছর লস করে ফেলে এবং কি নেতার পিছনে ঘুরতে তার যে ক্যারিয়ার নষ্ট হয়ে যায়, তারা তখন গিয়ে বুঝে
যখন আসলে তাদের 4 বছর বা অনার্স লাইফটা শেষ হয়ে যায়, যখন দেখে না আশেপাশে সবাই হলো একটা পর্যায়ে চলে গেছে, বাট তার কোনো কুল কিনারা নাই, তাকে এখনো নেতার পিছনেই পড়ে থাকতে হচ্ছে, তখন গিয়ে বুঝে। বাট ওই যে যখন তারুণ্যের সময়টা, তখন তো তার ভালোই লাগতেছিল, নেতার সাথে আছে, শো অফ করতেছে, পাওয়ার দেখাচ্ছে। তো আমার আসলে ব্যক্তিগতভাবে আমি পলিটিক্স, বাংলাদেশের পলিটিক্স তো কোনোভাবেই পছন্দ করি না। আর আমার নিজের কাজ করতেই পছন্দ করি। আরেকটা বিষয় হলো যে যেহেতু বাংলাদেশের পলিটিক্সটা অনেকটাই হলো নেতা নির্ভর, মানে আপনাকে পলিটিক্স উঠতে হলে নেতা হয়ে উঠতে হবে। তো নেতা হলে কি নেতার পিছনে ঘুরতে হবে, নেতার শরণাপন্ন হইতে হবে এবং নেতাকে আসলে সেলিউট করতে হবে। আমার আসলে এটা ব্যক্তিগতভাবে এটা খুবই গায়ে বাধে। আমি আসলে খুব এডুকেটেড পারসন বা খুব সম্মানিত পারসন ছাড়া কাউকে আসলে জাস্ট ওনার পলিটিক্যাল পরিচয়ের কারণে আমি আসলে তাকে ওইভাবে তার কাছে মাথা নত করতে পছন্দ করি না। আমার বড় হোক ছোট হোক যেই হোক, আমার ছোট হইলেও সে যদি সম্মানিত হয় এবং সে যদি সলিড থাকে, আমি তার কাছে মাথা নত করতে বা আমি তার কাছে নত স্বীকার করতে বাধ্য। বাট শুধুমাত্র এইসব শো অফের কারণে আমি কারোর পেছনে ঘুরতে রাজি না। যেহেতু আমরা অনেকক্ষণ আলোচনা করেছি, শেষ পর্যায়ে আসছি, এখন আপনার সাথে আরেকটা জিনিস শেয়ার করতে চাচ্ছি। আপনার যদি উদ্যোগটা যদি আরো বাড়াইতে হয়, যদি বাড়ানো লাগে, তো সেক্ষেত্রে আপনি কি সাইট নিয়ে আগাবেন? আচ্ছা, আমরা যেহেতু মাশরুম নিয়ে কাজ করতেছি, বর্তমানে হলো আমরা হলো দেশি বিদেশি যত ধরনের কাঁচা মাশরুম আছে, সকল ধরনের মাশরুম সেল করতেছি। মানে আমাদের কাছে দেশের এবং বিদেশের সকল ধরনের মাশরুম পাবেন, কাঁচা মাশরুম। তার সাথে কিছু পরিমাণ কয়েকটা ভ্যারাইটির শুকনা মাশরুমও পাবেন। বাট আমরা খুব দ্রুত এমন একটা পর্যায়ে যাচ্ছি যে আমাদের কাছে আসলে প্রশিক্ষণ, তারপর বীজ, স্পন, তারপরে মাশরুম চাষ করার জন্য যেসব মেকানিক যে যন্ত্রপাতি লাগে সেগুলো, ইভেন মাশরুমের গুণাগুণ, মানে মাশরুমের জাত পণ্য যেটা বলে আরকি, বাই প্রোডাক্ট, সেগুলাতেও আমরা খুব দ্রুত যাবো। হয়তোবা ঈদের পরে থেকে আমাদের কার্যক্রম শুরু হবে। তো এর ফলে যেটা হবে, আমরা কিন্তু মাশরুমের বিভিন্ন বাই প্রোডাক্ট নিয়ে কাজ করা শুরু করবো ইনশাআল্লাহ। তো মাশরুমের বাই প্রোডাক্ট বলতে বোঝাচ্ছি চানাচুর, মাশরুমের আচার, মাশরুমের বিভিন্ন ধরনের ডেজার্ট আছে সেগুলো। তো আমরা এই জিনিসগুলো তো অবশ্যই আমরা নিজেরা করব না। এটা আমরা প্ল্যান করেছি যে আমাদের যে প্রত্যন্ত অঞ্চলে যে নারীরা আছে তাদের মাধ্যমে করাবো। ফলে যেটা হবে যে গ্রামের যে নারীরা বেকার বসে থাকে, বাট তারা যে তাদের ফ্যামিলিতে আমাদের এই কাজের মাধ্যমে কিছু কন্ট্রিবিউট করতে পারবে। আর এটা হলো একটা সাইড, খাবারের সাইডটা। আর আরেকটা বিষয় হলো যারা মাশরুম শিখতে চায় তাদের জন্য আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করতেছি। তাদেরকে আমরা যে আমরা আমাদের থেকে তারা যাতে ভালো বীজ পায়। আমাদের বাংলাদেশে মাশরুমের ভালো বীজেরও একটা প্রবলেম আছে। তো আমরা এই জিনিসটাও সলভ করার জন্য আমরা নিজেরা ভালো বীজ, স্পন এগুলা তৈরি করব এবং তাদেরকে দিব, যাতে তারা ভালো বীজ দিয়ে ভালো মাশরুম চাষ করতে পারে এবং তাদেরকে আমরা তাদের জন্য হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করব। নিজেরা শুরু করতে না পারে তাদেরকে আমরা এমন সার্ভিস দিব, তাদের প্রজেক্টও আমরা বিল্ড আপ করে দেব। তো এতে যেটা হবে, যারা মাশরুম বিষয়ে আগ্রহী তারাও যে মাশরুম সেক্টরে খুব ভালোভাবে ঢুকতে পারবে এবং আমরা যেহেতু আসলে যে মাশরুমের কোয়ালিটি নিয়ে খুবই বদ্ধপরিকর এবং আমাদের কাছে আসলে যেহেতু আমরা খুব ভালো মাশরুমের বীজ দিব, তো তারা মাশরুম চাষ করেও কোনো ঠকবে না বা যে খারাপ বীজ পাওয়ার যে সিন্ডিকেটটা সেটা ভেঙে যাবে। ফলে যেটা হচ্ছে, আমরা যারা মাশরুম সেক্টরে আসতে চায় তাদেরকেও আমরা সহযোগিতা করতে পারতেছি, প্লাস গ্রামে যারা মহিলারা আছে তারাও আমাদের মাশরুমের বাই প্রোডাক্টের মাধ্যমে তাদের একটা কর্মসংস্থান খুঁজে পাবে। তারুণ্যের জন্য শেষ একটা মেসেজ দিবেন এখন। তারুণ্যের জন্য আমার মেসেজটা এটাই থাকবে, এই বয়সটা হলো ছুটে চলার বয়স, এই বয়সটা হলো দৌড়ে বেড়ানোর বয়স। এই বয়সে না হলে কখন? এই বয়সে যত পারা যায়, যা পাগলামি করা যায় সকল পাগলামি করেন। কারণ উদ্যোক্তা জীবনটাই হলো পাগলামির। এটা নরমাল কোনো মানুষের জন্য না। নরমাল মানুষের জন্য হলো চাকরি, নরমাল মানুষের জন্য হলো অন্য অন্যান্য সেক্টর। যারা উদ্যোগ নেয় তারা অবশ্যই পাগলামি করে। আপনি যদি উদ্যোগ নিতে চান, আপনাকেও পাগলামির জগতে স্বাগতম। দর্শক, আপনারা এতক্ষণ শুনতে পারলেন সাবের হোসেনের কাছ থেকে তার উদ্যোক্তা হওয়ার গল্পটা। আমরা চাই আমাদের তরুণরা ফোনে না বসে থাকে, অবশ্যই উদ্যোগে বিশ্বাসী হোক, এই দেশটা শান্তিময় হোক, উন্নতে ভরপুর হোক। এরকম গল্প আমরা চাচ্ছি আরো। এই ব্রডকাস্টিং দেখবেন, অবশ্যই আপনাদের ইন্সপায়ার করার জন্য, এই ধরনের ভিডিও করার জন্য অবশ্যই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আজ এ পর্যন্তই। আমি আব্দুর রহমান সাগর, ঢাকা প্রেস স্টুডিও থেকে।